সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। হয়তোবা খুব জলদি তোমাদের সাথে আমাদের দেখা হচ্ছে, সে আশায় আমরা আছি। যথারীতি আমি মাটিশঙ্কর, প্রভাষক, বাংলা বিভাগ। গত ক্লাসে আমরা কিন্তু সমাস নিয়ে আলোচনা করেছিলাম। বলেছিলাম সমাস কাকে বলে, ব্যাসবাক্য কাকে বলে, সমসমান পদ কাকে বলে, সমস্ত পদ কাকে বলে, সমস্ত পদের কয়টি অংশ কি কি, ব্যাসবাক্যের আর কি কি নাম আছে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে সমাস কত প্রকার। মনে রাখবে, সমাস সাধারণত 6 প্রকার। সাধারণত এই 6 প্রকার সমাস ছাড়াও আরও কিছু সমাস আছে, সেটা আমরা পরবর্তীতে জানব। মনে রাখবে, সমাস সাধারণত 6 প্রকার। প্রথম সমাসের নাম দ্বন্দ্ব সমাস, অব্যয়ীভাব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, দ্বিগু সমাস, বহুব্রীহি সমাস। তাহলে কি শিখলাম আমরা? সমাস সাধারণত 6 প্রকার। প্রথমটা হচ্ছে দ্বন্দ্ব সমাস, অব্যয়ীভাব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, দ্বিগু সমাস, বহুব্রীহি সমাস। আজকে আমরা প্রথমে আলোচনা করব দ্বন্দ্ব সমাসটা কি। দ্বন্দ্ব সমাসটা আলোচনার পূর্বে প্রথমে জানিয়ে রাখি, দ্বন্দ্ব বানানটা আমাদের অবশ্যই ভালোভাবে জানতে হবে, শিখতে হবে। খেয়াল করো শিক্ষার্থীরা, দ্বন্দ্ব বানানটা আমরা লিখছি দয়ে ব, নয়ে দ, নিচে ব। দুটো দয়ের নিচে দুটো ব থাকবে, তাহলে সেটা হবে দ্বন্দ্ব সমাস। উচ্চারণের ক্ষেত্রে কিন্তু দ্বন্দ্ব নয়, এটা হবে দ্বন্দ্ব। উচ্চারণ যেভাবে শুদ্ধ করে উচ্চারণ করবে, লেখাটাও কিন্তু সেভাবে করে আসবে। তাহলে দয়ে ব, নয়ে দ, ব। এবার আমাদের জানতে হবে এই সমাসে পূর্বপদ আর পরপদটা কি। এখন আসছে উভয়ের প্রাধান্য থাকে। মনে রাখবে, দ্বন্দ্ব সমাসে আমরা যে গত ক্লাসে পড়েছিলাম পূর্বপদ এবং পরপদ। প্রথম যেটা বলেছিলাম, দুধ ভাত, দুধ মিশ্রিত যে ভাত, দুধ হচ্ছে পূর্বপদ, ভাত হচ্ছে পরপদ। এখন এই দুধ ভাত যে যদি বলি, সেখানের মধ্যে দ্বন্দ্ব সমাসের মধ্যে দুটোরই প্রাধান্যতা সমান অবস্থানে থাকবে, প্রতিটির অর্থ সমান থাকবে। যদি আমরা একটা অর্থ দিয়ে যদি বুঝাই মহারাজা, বা আরেকটা অর্থ যদি বলি রাজা প্রজা, বললে আমরা যদি উদাহরণ হিসেবে দেই, এখানে রাজা প্রজা বলেছিলাম, এই রাজা হচ্ছে পূর্বপদ আর প্রজা হচ্ছে পরপদ। তাহলে বলেছি দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে পূর্বপদ এবং পরপদ দুটোরই প্রাধান্যতা সমান থাকবে। এবং বলা হচ্ছে রাজা প্রজা যদি বলি, সেই রাজা প্রজার মধ্যে বলছে রাজা প্রজা বললে রাজাকে যেমন বুঝায়, প্রজাদেরকেও তেমন বুঝায়। রাজাকে আলাদা করে বলা হচ্ছে না, প্রজাকে, এটা দুজনকে সমানভাবে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কোনোটাকে ছোট বা কোনোটাকে বড়, রাজা বড় প্রজা ছোট, প্রজা বড় রাজা ছোট, এই ধরনের বিষয়গুলো কিন্তু বলা হচ্ছে না, দুটোকে সমানভাবে প্রাধান্যতা দেওয়া হচ্ছে। এখন মূল কথা আসছে, এটা হচ্ছে উদাহরণ, সাধারণ উদাহরণ হিসেবে দিলাম। এখন এই দ্বন্দ্ব সমাসটাকে আমরা কিভাবে চিনব, চেনার উপায়। চেনার উপায়টা কি? ও এবং আর কোথায় থাকবে? ব্যাস বাক্যের মাঝখানে থাকবে, যেটাকে আমরা ইংরেজিতে ও এবং আর, এই দুটোকে ইংরেজিতে বলি অ্যান্ড। এই যে চেনার, দ্বন্দ্ব সমাস চেনার মূল উপায়টা কি? ও এবং আর ব্যাস বাক্যের মাঝখানে থাকবে। গত ক্লাসে আমরা কিন্তু ব্যাস বাক্য নিয়েও আলোচনা করেছিলাম। তাহলে সেইটা যখন ও এবং আর ব্যাস বাক্যের মাঝখানে যখন অবস্থান করবে, সেটা আমরা ধরে নিব সেটা দ্বন্দ্ব সমাস। তাহলে একটা উদাহরণ হিসেবে বলা যায় ভাই বোন, তারপরে বলা যায় ঝড় বৃষ্টি, এরপর বলা যায় টাকা কড়ি।
এখন আমরা এই যে ও এবং আর যে বললাম সেটা ব্যাস বাক্যের মাঝখানে বসাবো, যেটা বলছি ভাই বোন, ভাই ও বোন। এই যে আমরা ওটা নির্ণয় করেছি, ওটা বসিয়ালাম, তাহলে সেটা দ্বিগু সমাস। ঝড় বৃষ্টি, ঝড় এবং বৃষ্টি, এবংটা আছে, সে এবংটা বসালাম। তারপরে টাকা করি, টাকা আর করি। তাহলে এই যে তিনটা আমরা চেনার উপায় লিখলাম, সেই তিনটা দিয়ে আমরা কাজ করলাম। ভাই বোন, ভাই ও বোন। দ্বন্দ্ব সমাসের ও চেনার নিয়মটা আমরা লিখেছি, ঝড় বৃষ্টি, ঝড় এবং বৃষ্টি, এবংটা দিয়ে করলাম। টাকা করি, টাকা এবং আর করি, তাহলে লিখলাম। এখন দ্বন্দ্ব সমাসও কিন্তু অনেক রকম হয়। এটা হচ্ছে সাধারণ সূত্রের নিয়মে বলেছি, ও এবং আর যখন একটা ব্যাস বাক্যের মাঝখানে অবস্থান করবে তখন সেটা হয়ে যাবে দ্বন্দ্ব সমাস। এই দ্বন্দ্ব সমাসেরও কিন্তু কিছু প্রকারভেদ আছে, সেটা আমরা এবার আলোচনা করব। প্রথমটা আমরা যদি লিখি সমার্থক দ্বন্দ্ব। খেয়াল করো শিক্ষার্থীরা, দ্বন্দ্ব সমাস বানানটা আমাদের খুব ভালো করে জানতে হবে যাতে আমরা বানান ভুল না করি। এরপর আসছে বিপরীতার্থক দ্বন্দ্ব। তারপর আসছে বিরোধার্থক দ্বন্দ্ব। দেখো, সমার্থক দ্বন্দ্বের বিষয়টা হচ্ছে একই রকম অর্থ থাকবে পরপর, যেটা বলা হচ্ছে উদাহরণ হিসেবে যদি বলি আমরা কাপড় চোপড়, কাপড় চোপড়। আমরা বলি শুধু কাপড় বলি না, কাপড়ের সাথে চোপড় বলি। দেখো, এটা যদি আমরা যদি বলি কাপড় ও চোপড়, তাহলে একই সমার্থক অর্থে বোঝায় কাপড় এবং চোপড়কে, এই জন্য ওটা বসলো, এটা দ্বন্দ্ব সমাস। কোন ধরনের দ্বন্দ্ব? সমার্থক দ্বন্দ্ব। এরপরে আসছে দেখো বিপরীতার্থক দ্বন্দ্ব। বিপরীত মানে হচ্ছে বিপরীত দিকে মুখ যার। মনে রাখবে, বিপরীত শব্দে দেখো বিপরীত কথার মধ্যে কিন্তু বিপরীতার্থক দ্বন্দ্বের মধ্যে বিপরীত কথাটা আসছে, বিপরীত দিকে মুখ যার। যদি আমরা যদি লিখি দিন রাত, দিন এবং রাত। কারণ দিন আসলে রাত আসে না, রাত আসলে দিন আসে না, দিন গেলেই রাত আসে, রাত গেলেই দিন আসে। এই জন্য এটাকে বলা হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব। আরেকটা বলা যায় যেখানে আকাশ পাতাল, আকাশ এবং পাতাল কখনো একসাথে হয় না, আকাশ পাতাল, তাহলে এটাকে বলা হচ্ছে আকাশ আর বা এবং, আকাশ আর পাতাল। যেহেতু এটা একসাথে কখনো হয় না, বিপরীত দিকে মুখোমুখি অবস্থায় থাকে, এই জন্য এটাকে বলা হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব। এবার আসছে দেখো বিরোধার্থক দ্বন্দ্ব। ওহি নকুল। এখন এই ওহি নকুল সব ব্যাস বাক্য নির্ণয় করতে যাব, তার আগে আমরা একটু অর্থটা ভাঙি। ওহি শব্দের অর্থ হচ্ছে সাপ, আর নকুল শব্দের অর্থ বেজি। সাপ এবং বেজির সম্পর্ক কি? যুদ্ধে তারা সবসময় যুদ্ধের অবস্থানে থাকে, বিপরীত দিকে থাকে, তাদের কখনো মিলন হয় না, এই জন্য এটা বলা হচ্ছে বিপরীতার্থক বিরোধার্থক দ্বন্দ্ব, ওহি ও নকুল। তাহলে দেখো শিক্ষার্থীরা,
বিরোধার্থক দ্বন্দ্ব হচ্ছে বিরোধ যেখানে বাঁধে, যুদ্ধ যেখানে হয়, এটা হচ্ছে বিরোধার্থক দ্বন্দ্ব। আমরা সেই উদাহরণ হিসেবে বলা যায় ওহি নকুল। ওহি শব্দের অর্থ সাপ, নকুল শব্দের অর্থ বেজি। তাহলে ওহি ও নকুল এটা হচ্ছে বিরোধার্থক দ্বন্দ্ব। এছাড়াও এই তিনটা দ্বন্দ্ব সমাস ছাড়াও একটা প্রথমে বলেছি সমার্থক দ্বন্দ্ব, মানে হচ্ছে যেটা সমার্থক শব্দ থাকবে। বিপরীত মানে হচ্ছে বিপরীত দিকে মুখ যার, বা বিরোধার্থক হচ্ছে যেখানে যুদ্ধ সংঘটিত হবে। এই সমস্ত অবস্থান হচ্ছে দ্বন্দ্ব সমাসের পদ্ধতির মধ্যে। এখন এই তিনটা দ্বন্দ্ব সমাস ছাড়াও আরও কিছু দ্বন্দ্ব সমাস আছে, আরও 2 রকমের দ্বন্দ্ব সমাস আছে। একটার নাম হচ্ছে একশেষ দ্বন্দ্ব, আরেকটা হচ্ছে অলুক দ্বন্দ্ব। একটা হচ্ছে একশেষ দ্বন্দ্ব, আরেকটা হচ্ছে অলুক দ্বন্দ্ব। দেখো একশেষ দ্বন্দ্বটা কি, এখন সেটাই আমাদের আলোচনার বিষয়। বহু পদ এক পদে মিলিত হলে তাকে একশেষ দ্বন্দ্ব বলে। মনে রাখবে, বহু পদ যখন এক পদে পরিণত হয়, বহু পদ যখন এক পদে পরিণত হয়, যেহেতু দেখো এটার কথার মধ্যে এক শব্দটা আছে, তাহলে বহু পদ যখন এক পদে মিলিত হয় তখন সেটা হয়ে যাবে একশেষ দ্বন্দ্ব। উদাহরণ হিসেবে যদি বলি আমরা এই আমরা বলতে আমরা কি বুঝাই? আমরা বলতে বুঝাই আমি, তুমি ও সে। এই 3-4টা বাক্যকে আমরা পদকে যখন আমরা একসাথে রূপান্তর করি তখন আমরাই হয়, আমি, তুমি ও সে। এটা যেহেতু এক পদে রূপান্তরিত হয়েছে এই জন্য এটার নাম একশেষ দ্বন্দ্ব। এবার আসছে দেখো, এবারের পরবর্তী বলছে একশেষ সমাসের সমস্ত পদ পূর্বপদ আর উত্তর পদ নেই। মনে রাখবে, একশেষ সমাসের মধ্যে পূর্বপদ বা পরবর্তী পদটা নেই, অর্থাৎ সমস্ত পদকে ভাঙানো যায় না, এই পদটাকে ভাঙানো যাবে না। এরপর আসছে অলুক দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্বের ক্ষেত্রে যদি আমরা বলি, দেখো এই রকম দ্বন্দ্ব সমাসে ব্যাসবাক্যের বিভক্তির চিহ্ন সমস্ত পদে গিয়ে লোপ পায় না। লোপ পায় না বলতে লুকিয়ে যায় না, বিভক্তির চিহ্নটি থেকে যায়। এই রকম দ্বন্দ্ব সমাসের মধ্যে, অলুক দ্বন্দ্বের মধ্যে সবসময় খেয়াল রাখবে, ব্যাসবাক্য যখন আমরা বিভক্তি করতে যাব সেই চিহ্নগুলো থেকে যাবে, সমস্ত পদটা থেকে যাবে। যেমন আমরা যদি উদাহরণ হিসেবে দেই, হাটে বাজারে। দেখো এটা যখন লিখব হাটে ও বাজারে, এখন এই যে দেখো হাটে এই বিভক্তি থেকে গেছে, এই বিভক্তি আছে এখানে। পরবর্তীতে যখন আমরা লিখব ব্যাসবাক্য ভাঙাবো তখন আমরা হাটে এই বাজারে থেকে গেছে, লোপ পাইনি, থেকে গেছে। তাহলে যখন থেকে গেল, বিভক্তির চিহ্নটি থেকে গেল, এটা হবে অলুক দ্বন্দ্ব। এ তো গেল দ্বন্দ্ব সমাস। তাহলে দ্বন্দ্ব সমাস একটু বলি। দ্বন্দ্ব সমাস হচ্ছে সাধারণ নিয়মটা আমি বলেছি, যেখানে ও এবং আর এই চেনার উপায় হচ্ছে ব্যাসবাক্যের মাঝখানে ও এবং আর থাকবে। দ্বন্দ্ব সমাসেরও কিছু প্রকারভেদ আছে। প্রধান প্রকারভেদগুলো হচ্ছে সমার্থক দ্বন্দ্ব, বলেছিলাম যে সমার্থক শব্দ থাকবে, এটা হচ্ছে সমার্থক দ্বন্দ্ব। বিপরীতার্থক দ্বন্দ্ব, যেটা বিপরীত দিকে মুখ থাকবে। বিরোধার্থক, যেখানে যুদ্ধ সংঘটিত হবে। এই 3টা দ্বন্দ্ব সমাস ছাড়াও আর 2টো দ্বন্দ্ব সমাস আছে, যেটা হচ্ছে একশেষ দ্বন্দ্ব, যেটাকে ভাঙানো যাবে না, অলুক দ্বন্দ্ব, যেটা বিভক্তির চিহ্ন থেকে যাবে। এই তো গেল দ্বন্দ্ব সমাসের অবস্থান। এবার আমাদের পরবর্তী পাঠের বিষয় হচ্ছে দ্বন্দ্ব সমাসটা। ভালো মতো বারবার বলেছি, দ্বন্দ্ব সমাস বানানটা আমাদের খেয়াল করতে হবে। দয়ের নিচেও একটা ব, তারপরে দয়ের নিচেও একটা ব, এটা উচ্চারণ হবে দ্বন্দ্ব, দ্বন্দ্ব নয়। এবার আমাদের দ্বন্দ্ব সমাসের পরে আসছে অব্যয়ীভাব সমাস। 2-এ গিয়ে আমরা অব্যয়ীভাব। দেখো শিক্ষার্থীরা, অব্যয়ীভাবের ক্ষেত্রে
পূর্বপদে উপসর্গ অথবা অব্যয়পদ যখন বসে সেই সমাস, যে সমাস নির্ণীত অবস্থান হয় সেটাই হচ্ছে অব্যয়ীভাব সমাস। কি বললাম? পূর্বপদে মানে প্রথম পদে যখন উপসর্গ অথবা অব্যয়পদ বসে। এখন উপসর্গ এবং অব্যয়পদ বসলো পূর্বপদে। পূর্বপদে উপসর্গ অথবা অব্যয়পদ যখন অব্যয়পদ বসে যে সমাস হয়, যে সমাস হয় তাকে আমরা বলবো অব্যয়ীভাব সমাস। এখন মূল কথা আসছে কি, এই যে উপসর্গের কথা বলছি, উপসর্গ অথবা অব্যয়পদ, এখন আমাদের মূল বিষয় হচ্ছে উপসর্গটা কি সেটা আমাদের আগে জানতে হবে, তারপরে আমরা সেই অব্যয়পদটা করতে পারবো। এখন উপসর্গ আমরা জানি প্র, পরা, নি, অ, প্রতি, অপসম। কি বললাম? প্র, পরা, নি, স্বরেয়, প্রতি, অপ, সম, এই সবগুলোই হচ্ছে উপসর্গ। এইসবগুলোই হচ্ছে উপসর্গ। তাহলে কি বললাম? অব্যয়পদের মধ্যে পূর্বপদ, প্রথম পদটা উপসর্গ অথবা অব্যয়পদ বসে যে সমাস হয়, প্রথম পূর্বপদে বসবে প্র, পরা, নি, অ, প্রতি, অপ, সম, এই সমস্ত বিষয়গুলো যখন পূর্বপদে বসবে তখন সেটা হবে অব্যয়ীভাব সমাস। উদাহরণ হিসেবে বলা যায় উপকূল। কুলের সমীপে। দেখো, চেনার উপায়টা এবার আমরা জানবো। চেনার উপায় হচ্ছে ব্যাস বাক্যের শেষে, মনে রাখবে ব্যাস বাক্যের শেষে কি থাকবে? সমীপে অথবা অভাব অথবা পর্যন্ত। তাহলে চেনার অব্যয়ীভাব সমাসটা চেনার উপায় কি? ব্যাস বাক্যের শেষে সমীপে, অভাব, পর্যন্ত ইত্যাদি থাকবে, ইত্যাদি থাকবে। এরপরে দেখো, আবার একটি পদকে দুবার লিখে ব্যাস বাক্য করলেও তা অব্যয়ীভাব সমাস হয়। মনে রাখবে, একটি পদকে যখন দুইবার লিখব, একটি পদকে যদি দুইবার লেখা হয় তখন অব্যয়ীভাব সমাস হবে। তাহলে কি বললাম? চেনার উপায়টা হচ্ছে ব্যাস বাক্যের শেষে সমীপে, অভাব, পর্যন্ত ইত্যাদি বসবে, বা একটি পদকে যখন আমরা দুবার লিখব তখন সেটাও হয়ে যাবে, কি বললাম, সেটাও হবে অব্যয়ীভাব সমাস। প্রথমটা দিয়েও যদি বলি উপকূল, কুলের সমীপে, এই যে সমীপে কথাটা যে চেনার উপায় বললাম সেই সমীপেটা বসলো। আরেকটা উদাহরণ হিসেবে বলা যায় দুর্ভিক্ষ।
সেটা যদি লিখি ভিক্ষার অভাব। এই যে বলেছিলাম চেনার উপায়, এই যে অভাব শব্দটা এখানে বসছে, তাহলে সেটা হয়ে যাবে কি অব্যয়ীভাব সমাস। এরপরে আরেকটা উদাহরণ যদি বলি, আকণ্ঠ। আকণ্ঠ যদি বলি কণ্ঠ পর্যন্ত, এই যে পর্যন্তটা দিলাম চেনার উপায়, সে পর্যন্তটা বসলো। এখন তাহলে উদাহরণ হিসেবে বলেছি, প্রথমে চেনার উপায়টা হচ্ছে ব্যাস বাক্যের শেষে, এই যে শেষে বসেছে সমীপে অভাব পর্যন্ত। উদাহরণ হিসেবে বলেছিলাম উপকূল, কুলের সমীপে দুর্ভিক্ষ, ভিক্ষার অভাব, আকণ্ঠ, কণ্ঠ পর্যন্ত। তারপরে বলেছিলাম আরেকটা চেনার উপায় কি, একটি পদকে যদি দুবার লেখা হয়, একটি পদকে যখন দুবার লেখা হয় তখন সেটাকে আমরা ধরে নিব অব্যয়ীভাব সমাস। উদাহরণ হিসেবে দিচ্ছি, প্রতিদিন, আরেকটা দিলাম ফি বছর। প্রতিদিনকে আমরা যদি লিখি দিন দিন। দেখো শর্ত যেটা চেনার শর্ত বলেছি, একটি পদকে দুবার ব্যবহার, এই যে দিন দিন দুবার ব্যবহার করলাম, ফি বছর মানে হচ্ছে বছর বছর, একটা পদকে দুবার ব্যবহার করলাম। তাহলে অব্যয়ীভাব চেনার উপায়গুলো আমরা শিখলাম কি, প্রথম দফায় বলতে হবে পূর্বপদে উপসর্গ অথবা অব্যয়পদ বসে যে সমাস হয় তাকে বলা হচ্ছে অব্যয়ীভাব সমাস। এখন উপসর্গটা যে বললাম, উপসর্গটা কি? উপসর্গ হচ্ছে প্র, পরা, নি, অ, প্রতি, অপ, সম, এসবগুলোই হচ্ছে উপসর্গ। উদাহরণ হিসেবে আমরা বলেছিলাম কুলের সমীপে, চেনার উপায়টার আগের কথা বলি, ব্যাস বাক্যের শেষে সমীপে অভাব পর্যন্ত ইত্যাদি বসলে সেটা হবে অব্যয়ীভাব সমাস। দেখো বলেছি সমীপে যখন বললাম কুলের সমীপে, বাক্যের শেষে বসেছে অব্যয়ীভাব সমাস। দুর্ভিক্ষ, ভিক্ষার অভাব, অভাবটা বলেছিলাম অভাব শেষে বসেছে, সেটা অব্যয়ীভাব সমাস। আকণ্ঠ, কণ্ঠ পর্যন্ত, পর্যন্তটা বসেছে, এটা অব্যয়ীভাব সমাস। তারপরে আরেকটা চেনার উপায় বলেছি, একটি পদকে যখন আমরা দুবার লিখব তখন সেটা হয়ে যাবে অব্যয়ীভাব সমাস। উদাহরণ হিসেবে বলেছিলাম প্রতিদিন, সেটাকে লিখবো আমরা দিন দিন, যেহেতু দুটো পদ পরপর বসেছে এই জন্য এটাকে বলা হচ্ছে অব্যয়ীভাব সমাস। ফি বছর, বছর বছর, এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। এরপরে আমরা যে সমাসটা পড়ব 3 নম্বর সমাস, কর্মধারয়। এখন কর্মধারায়টা কি? আগেই বলেছিলাম সমস্ত পদে দুটো পদ থাকে, প্রথম থেকে বলে এসছি যে আগেই বলেছি সমস্ত পদে দুটো পদ থাকে, একটা হচ্ছে পূর্বপদ এবং পরেরটা হচ্ছে পরপদ বা উত্তরপদ। কর্মধারায় সমাসে উত্তর পদের প্রাধান্য থাকবে, মনে রাখবে। তাহলে আমরা দুটো পদ পড়েছি, একটা হচ্ছে পূর্বপদ আর একটা হচ্ছে পরপদ বা উত্তরপদ। এখন কথা হচ্ছে এই কর্মধারায় সমাসে কিসের প্রাধান্যতা থাকবে? থাকবে উত্তর পদের প্রাধান্যতা, মানে হচ্ছে পরের পদের প্রাধান্যটাই থাকবে কর্মধারায় সমাসের বিষয়। পূর্বপদ এবং উত্তরপদ, এই কর্মধারায় সমাসে উত্তর পদেরই প্রাধান্যতা থাকবে। পূর্বপদ উত্তর পদের বিশেষণ হয়ে বসে থাকে, পূর্বপদে উত্তর পদে কি হয়ে থাকে? বিশেষণ হয়ে থাকে, এটা হয়ে যাবে বিশেষণ, উত্তর পদের বিশেষণ। তারপর উদাহরণ হিসেবে যদি বলা যায়, প্রথমে আগে উদাহরণ দেওয়ার আগে আমরা আগে ব্যাস বাক্য চেনার উপায়টা, কর্মধারায় সমাসটা চেনার উপায়টা কি? চেনার উপায় ব্যাস বাক্যের মাঝখানে অথবা আগে পরে, মনে রাখবে, লিখে দিচ্ছি, ব্যাস বাক্যের মাঝখানে
বা আগে অথবা পরে। চেনার উপায়টা কি? ব্যাস বাক্যের মাঝখানে অথবা আগে মাঝখানে বা আগে অথবা পরে বসবে যে, যিনি, যাহা, তাহা। তাইলে এটা বসলেই হবে, বসবে। কি কি বসবে? চেনার উপায়টা কি? ব্যাস বাক্যের মাঝখানে অথবা আগে অথবা পরে বসবে যে, যিনি, যাহা, তাহা যখন বসবে এটা হবে কর্মধারয় সমাস। উদাহরণ হিসেবে যদি বলি, নীল আকাশ। আরেকটা যদি দেই, শ্বেতবস্ত্র। আরেকটা দেব, জজ সাহেব। মহাজন। দেখো বলেছিলাম চেনার উপায় যে, যিনি, যাহা, তাহা ব্যাস বাক্যের মাঝখানে আগে অথবা পরে বসবে। এখন যদি নীলাকাশটা যদি বলি, নীল যে আকাশ, তাহলে এই যে বলেছিলাম যে চিহ্নটা বসলো। শ্বেত বস্ত্র, তাহলে সেটা বলছি শ্বেত যে বস্ত্র। ব্যাস বাক্যের যে কোনো একটা মাঝখানেও বসতে পারে, আগেও বসতে পারে বা পরেও বসতে পারে। যে চিহ্নটি বসলো এটা হয়ে গেল কর্মধারয় সমাস। জজ সাহেব, যিনি, জজ, তিনি, সাহেব। তাইলে এই যে যিনিটা বসলো, তাহা, তিনি সাহেব। তাহলে ব্যাস বাক্যের অবস্থানটা বসে গেল। মহাজন, মহান যে জন, এই যে চিহ্নটি বসে গেল। তাহলে এই যে যিনি, যাহা, তাহা ব্যাস বাক্যের যে কোনো প্রান্তে প্রথমে, মাঝখানে, শেষে বসলেই সেটা হবে কর্মধারয় সমাস। এই যে উদাহরণগুলো দিলাম, এটা হচ্ছে সাধারণ নিয়ম, চেনার উপায় যে, যিনি, যাহা, তাহা যে কোনো জায়গার মধ্যে বসবে। এখন সেই কর্মধারয় সমাসকেও কয়েকটা অংশে বিভক্ত করা যায়। সেইটা কি? প্রথমটা কর্মধারয় সমাস, রূপক কর্মধারয়। দেখো তারপরে আসছে মধ্য পদলোপী কর্মধারয়। এরপর উপমান কর্মধারয়। তারপর উপমিত কর্মধারয়। দেখো তাহলে কর্মধারয় সমাসের চেনার উপায় যে, যিনি, যাহা, তাহা ব্যাস বাক্যের প্রথমে, মাঝখানে, শেষে বসবে। কিন্তু এই কর্মধারয় সমাসকেও কয়েকটি ভাগে ভাগ করা যায়। রূপক কর্মধারয়, মধ্যপদলোপী কর্মধারয়, উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয়। এখন সেই চেনার উপায় কি? রূপক কর্মধারয় চেনার উপায়টা কি? উপমান আর উপমেয় পদের মধ্যে অভেদ কল্পনা করা হলে রূপক কর্মধারয় হবে। উপমান এবং উপপদের অভেদ কল্পনা যখন বিভেদ করা হবে তখন সেটা হয়ে যাবে রূপক কর্মধারয়। এখন ব্যাস বাক্যের মাঝখানে মূল নিয়ম হচ্ছে ব্যাস বাক্যের মাঝখানে রূপ শব্দটি থাকবে।
ব্যাস বাক্যের মাঝখানে রূপ শব্দটি বসবে, সেটা হয়ে যাবে রূপক কর্মধারায়। এখন উদাহরণ হিসেবে যদি বলি আমরা, মন মাঝি। মন রূপ মাঝি। দেখো এই যে বলেছি ব্যাস বাক্যে যখন রূপ শব্দটি বসবে, কোথায় বসবে? মাঝখানে। মাঝখানে তখন সেটা হয়ে যাবে, এই যে রূপ শব্দটি মাঝখানে বসেছে এই জন্য এটা হচ্ছে মনরূপ মাঝি, এই জন্য এটা রূপক কর্মধারায়। এরপরে আসছে মধ্যপদলোপী কর্মধারায়। কি? ব্যাস বাক্যের প্রথম পদ এবং শেষ পদ থেকে মাঝখানের পদগুলো লুপ্ত হয়ে যাবে। দেখো মধ্য কথার মধ্যে, বাক্যের মধ্যে আছে মধ্যপদলোপী, মাঝখানে পদ লুপ্ত হবে, এই জন্য এটাকে বলা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারায়। দেখো মাঝখানে, মধ্য মানে হচ্ছে মাঝখানের পদ লুপ্ত, লোপী লুপ্ত হয়ে যাওয়া, এই পদটাকে বলা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারায়। উদাহরণ হিসেবে যদি বলি, সিংহাসন, সেটাকে ব্যাস বাক্যে যদি লিখি, সিংহ চিহ্নিত যে আসন। দেখো সিংহ যোগ আসন, তাহলে সিংহ আসন আছে, এই মাঝখানের বাক্যটি এসে যখন লুপ্ত হয়ে যাবে, এই জন্য এটাকে বলা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারায়। এরপরে আসছে উপমান কর্মধারায়। উপমান কর্মধারায় চেনার উপায় কি? ব্যাস বাক্যের মাঝখানে ন্যায় পদটি বসবে। মনে রাখবে, ব্যাস বাক্যের মাঝখানে যখন ন্যায় পদটি বসে তখন সেটা হয়ে যাবে উপমান কর্মধারায়। উদাহরণ হিসেবে যদি বলি আমরা, মিশকালো, মিশির ন্যায় কালো, মিশির ন্যায় কালো। খেয়াল করো শিক্ষার্থীরা, এই ন্যায় শব্দটা বলেছি ব্যাস বাক্যের মাঝখানে বসবে, এই যে ন্যায় শব্দটা ব্যাস বাক্যের মাঝখানে বসলো, এই জন্য বলা হচ্ছে উপমান কর্মধারায়। এরপরে আসছে উপমিত কর্মধারায়। ব্যাস বাক্যের শেষে যখন ন্যায় পদটি বসবে তখন সেটা হয়ে যাবে উপমিত কর্মধারা। তাহলে উদাহরণ হিসেবে বলা যায় মুখচন্দ্র, মুখ চন্দ্রের ন্যায়। খেয়াল করো, এই যে বলেছিলাম ন্যায় শব্দটি ব্যাস বাক্যের শেষে বসবে, এই যে শেষে বসলো, এই জন্য এটাকে বলা হচ্ছে উপমিত কর্মধারায়। তাহলে আমরা জানলাম কি, কর্মধারায় সমাসের মূল নিয়ম হচ্ছে যে যিনি যাহা তাহা ব্যাস বাক্যের প্রথমে মাঝখানে শেষে বসবে। এই কর্মধারায় সমাসকেও কয়েকটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে রূপক কর্মধারায়। রূপক কর্মধারায় চেনার উপায়টা কি? যেখানে রূপ শব্দটি কোথায় বসবে? মাঝখানে বসবে। উদাহরণ হিসেবে বলেছি মন রূপ মাঝি, রূপ শব্দটি মাঝখানে বসেছে, এই জন্য এটার নাম হচ্ছে রূপক কর্মধারায়। এরপরে আসছে মধ্যপদলোপী কর্মধারায়। বলেছি যে ব্যাস বাক্যের মাঝখানের অংশটি কি লুকিয়ে যাবে, এই জন্য এটাকে বলা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারায়। যেমন সিংহাসন, সিংহ আসন থেকে গেল, মাঝখানের পদটি লুকিয়ে গেল, এই জন্য এটাকে বলা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারায়। এরপরে আসছে উপমান কর্মধারায়। ব্যাস বাক্যের মাঝখানে ন্যায় শব্দটি বসবে। উদাহরণ হিসেবে বলেছি মিশ কালো, মিশির ন্যায় কালো, ন্যায়
পদটি মাঝখানে বসেছে, এই জন্য এটাকে বলা হচ্ছে উপমান কর্মধারায়। উপমিত কর্মধারায় ব্যাস বাক্যের শেষে যখন ন্যায় শব্দটি বসবে এটা বলা হচ্ছে, মনে রাখবে উপমান কর্মধারার ক্ষেত্রে ন্যায় পদটি বসবে ব্যাস বাক্যের মাঝখানে, উপমিত কর্মধারার ক্ষেত্রে ন্যায় পদটি বসবে ব্যাস বাক্যের শেষে, তাহলে সেটা হবে উপমান এবং উপমিত। এই হচ্ছে কর্মধারায় সমাসের শ্রেণীবিন্যাস। এরপরে আসছি আমরা পরবর্তী চার নম্বরে আমরা আসছি তৎপুরুষ সমাস। দেখো তৎপুরুষ সমাসের মধ্যে এই সমাস মনে রাখবে কারকের সঙ্গে সম্পর্কযুক্ত। মনে রাখবে তৎপুরুষ সমাস কারকের সঙ্গে সম্পর্কযুক্ত। আমরা সেই ছোটবেলা থেকে কারক জিনিসটা কি সেটা পড়েছি, এটা ব্যাকরণের আরেকটা অংশ। সে কারকের সাথে মনে রাখবে তৎপুরুষ সমাস সম্পর্কযুক্ত। কেন সম্পর্কযুক্ত? দেখো এই তৎপুরুষ সমাসকেও আমরা ভাগ করি 6 প্রকারে। সেটা কি কি? প্রথম হচ্ছে দ্বিতীয়া তৎপুরুষ, তারপরে আসছে তৃতীয়া তৎপুরুষ, এরপর চতুর্থী তৎপুরুষ, তারপরে পঞ্চমী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ, সপ্তমী তৎপুরুষ। তাহলে দেখো বলেছিলাম তৎপুরুষ সমাস কারকের সঙ্গে সম্পর্কযুক্ত। কি কারণ? কারকের যে বিভক্তির চিহ্নগুলো আছে সেটা তৎপুরুষ সমাসের সাথে ওতপ্রোতভাবে মিল আছে। তাহলে সেই তৎপুরুষ সমাসকেও 6 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে দ্বিতীয়া তৎপুরুষ, তারপরে হচ্ছে তৃতীয়া তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ, সপ্তমী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ, সপ্তমী তৎপুরুষ। এখন কথা হচ্ছে দ্বিতীয়া তৎপুরুষটা কি? দ্বিতীয়া বিভক্তির চিহ্ন দিয়ে ব্যাস বাক্য তৈরি। মনে রাখবে দ্বিতীয়া বিভক্তির চিহ্ন দ্বারা এই দ্বিতীয়া তৎপুরুষ মিল আছে। সেটা কি কি? সে দ্বিতীয়া বিভক্তির চিহ্নগুলো কি কি? কে, রে। উদাহরণ হিসেবে বলা যায় যেমন কলা বেচা, কলা বেচা। এখন সেটাকে আমরা ব্যাস বাক্যে লিখব কলাকে বেচা। তাহলে বললাম কি এই যে কে, রে এই দুটো বিভক্তি থাকলে সেটা হবে দ্বিতীয়া তৎপুরুষ। এই যে কে বিভক্তিটা এখানে আছে এই জন্য এটাকে বলা হচ্ছে দ্বিতীয়া তৎপুরুষ। এরপরে আসছে তৃতীয়া তৎপুরুষ। তৃতীয়া তৎপুরুষে তৃতীয়া বিভক্তির চিহ্ন এই সমাসে থাকবে। তৃতীয়া বিভক্তির চিহ্ন এই সমাসে থাকবে। এখন সেই তৃতীয়া বিভক্তির চিহ্ন কি কি? দ্বারা, দিয়া, কর্তৃক। দ্বারা, দিয়া, কর্তৃক। যেমন উদাহরণ হিসেবে যদি বলি পদদলিত, পদদলিত। এটাকে যদি আমরা ভাঙাই সেটা হবে পদ দ্বারা দলিত, পদ দ্বারা দলিত। তাহলে তৃতীয়া বিভক্তির চিহ্ন আসলো, এই যে দ্বারা, এই দ্বারা, পদ দ্বারা দলিত। এরপরে আসছে চতুর্থী তৎপুরুষ। চতুর্থী বিভক্তির চিহ্ন দিয়ে ব্যাস বাক্য তৈরি হবে। সেই চতুর্থী বিভক্তির চিহ্নগুলো কি কি? কে, রে। চতুর্থী বিভক্তি কে, রে। দ্বিতীয় বিভক্তিতেও কে, রে। সেই চতুর্থী বিভক্তি দেখো আমরা যদি বলি দেব দত্ত, উদাহরণ হিসাবে দিচ্ছি দেব দত্ত।
সেটা যদি ভাঙাই দেবকে দত্ত। দেখো কে চিহ্নটা, এই যে কে চিহ্নটা আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে চতুর্থী তৎপুরুষ। এরপরে আসছে পঞ্চমী তৎপুরুষ। পঞ্চমী বিভক্তির চিহ্ন দ্বারা সেটাকে বোঝানো, পঞ্চমী বিভক্তির চিহ্ন যখন থাকবে সেটা হবে পঞ্চমী তৎপুরুষ। এখন সেই পঞ্চমী বিভক্তির চিহ্নটা কি কি? হতে, থেকে, চে যখন থাকবে এটা হবে পঞ্চমী তৎপুরুষ। উদাহরণ হিসেবে দিই, বিলাত ফেরত, বিলাত ফেরত, বিলাত হতে ফেরত। তাহলে দেখো শিক্ষার্থীরা, বিলাত হতে ফেরত, এই যে হতে বিভক্তির চিহ্নটা দিয়েছি, এই যে হতেটা বসলো, এই জন্য এটা বলা হচ্ছে পঞ্চমী তৎপুরুষ। এরপরে হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ। ষষ্ঠী বিভক্তির চিহ্ন থাকবে যেখানে, ওইটা হবে ষষ্ঠী তৎপুরুষ। ষষ্ঠী বিভক্তির চিহ্ন কি কি? র, এর। উদাহরণ হিসেবে বলা যায় গাছ পাকা, গাছ পাকা, গাছে পাকা। তাহলে গাছ পাকা, গাছে, সরি ভুল করলাম, এখানে র এর বিভক্তি চিহ্ন থাকবে। উদাহরণ হিসেবে যদি বলি রাজপুত্র, রাজপুত্র হবে রাজার পুত্র। তাহলে র বিভক্তিটা এখানে এসছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ। সপ্তমী তৎপুরুষে সপ্তমী বিভক্তির চিহ্ন থাকবে, সেখানে ষষ্ঠী তৎপুরুষ আসছে। সপ্তমী বিভক্তির চিহ্ন কি কি? এ, অ, তে। উদাহরণ হিসেবে দেওয়া যায় গাছ পাকা, এখানে বসবে গাছ পাকা। তাহলে লিখব কি? গাছে পাকা। তাহলে এই যে এই বিভক্তিটা আসলো, এই যে আমরা এ, অ, তে বলেছি, এখানে এই বিভক্তিটা আসলো, তাহলে এটা হচ্ছে সপ্তমী তৎপুরুষ। দেখো খেয়াল করো, আমরা বলেছি তৎপুরুষ সমাসের মধ্যে কারকের সঙ্গে সম্পর্কযুক্ত সাধারণত 6 প্রকার: দ্বিতীয়া তৎপুরুষ, তৃতীয়া তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ, সপ্তমী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ, সপ্তমী তৎপুরুষ। এখন দ্বিতীয়া তৎপুরুষের চিহ্ন, দ্বিতীয়া বিভক্তির চিহ্ন কি কি? কে রে। ব্যাস বাক্যের মধ্যে যখন কে রে থাকবে তখন সেটা হয়ে যাবে দ্বিতীয় তৎপুরুষ। উদাহরণ হিসেবে বলেছি কলা বেচা, কলাকে বেচা। তৃতীয় তৎপুরুষ দ্বারা দিয়া কর্তৃক থাকবে, তৃতীয়া বিভক্তির চিহ্ন, সেখানে উদাহরণ হিসেবে দিয়েছি পদদলিত, পদ দ্বারা দলিত, দ্বারা দিয়ে বসছে তৃতীয় বিভক্তির চিহ্ন, এই জন্য এটাকে বলা হচ্ছে তৃতীয় তৎপুরুষ। চতুর্থী তৎপুরুষের চতুর্থী বিভক্তির চিহ্ন হচ্ছে কে রে। উদাহরণ হিসেবে বলেছি দেবদত্ত, দেবকে দত্ত, কে বিভক্তিটা বসছে, এই জন্য হচ্ছে এটা চতুর্থী তৎপুরুষ। পঞ্চমীর তৎপুরুষের ক্ষেত্রে আসছে পঞ্চমী বিভক্তির চিহ্ন হতে, থেকে, চে। উদাহরণ হিসেবে বলেছি বিলাত ফেরত, বিলাত হতে ফেরত। ষষ্ঠী তৎপুরুষের ক্ষেত্রে বলেছি বিভক্তির চিহ্ন, ষষ্ঠী বিভক্তির চিহ্ন র এর বসবে। উদাহরণ হিসেবে বলেছি রাজপুত্র, রাজার পুত্র, র বিভক্তির চিহ্ন বসছে যখন, এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ। সপ্তমী তৎপুরুষের ক্ষেত্রে গাছ, সপ্তমী বিভক্তির চিহ্ন এ, অ, তে। উদাহরণ হিসেবে বলা হচ্ছে গাছ পাকা, গাছে পাকা, এই বিভক্তিটা বসছে, এই জন্য এটাকে বলা হচ্ছে সপ্তমী তৎপুরুষ। এছাড়াও এই 6টা প্রকারভেদ ছাড়াও আরও 3টা প্রকারভেদ আছে, এটাকে বলা হয় নঞ্চ তৎপুরুষ, আরও 3 প্রকার। হচ্ছে তৎপুরুষ, খ অলুক তৎপুরুষ। খেয়াল করবে আমরা কিন্তু অলুক দ্বন্দ্ব পড়েছি, এখানে অলুক তৎপুরুষ নামেও কিন্তু একটা সমাস আছে।
তারপরে হচ্ছে উপপদ তৎপুরুষ। দেখো এই নঞ্চ তৎপুরুষটা কি? এখন ব্যাস বাক্যের প্রথমে ন বা নেই, মনে রাখবে ব্যাস বাক্যের প্রথমে ন বা নেই থাকলে সেটা হয়ে যাবে নঞ্চ তৎপুরুষ। উদাহরণ হিসেবে যদি বলি আমরা গড় হাজির, এটা যদি ব্যাস বাক্য যদি ভাঙাই নেই হাজির, মানে আমরা হাজির নেই, নেই হাজির, এটাকে আমরা ব্যাস বাক্যের মধ্যে বলি নেই হাজির, এটা হয়ে যাবে নঞ্চ তৎপুরুষ, যেহেতু নেই শব্দটা প্রথমে বসছে। এবার আসছে দেখো অলুক তৎপুরুষ। এই সমাসের সমস্ত পদ বিভক্তি ব্যাস বাক্যে লোপ পায় না। মনে রাখবে এই অলুক তৎপুরুষ সমাসের মধ্যে বিভক্তি ব্যাস বাক্যে লোপ পাবে না, মানে লুকিয়ে যাবে না। যদি আমরা লিখি উদাহরণ হিসেবে যদি বলি তেলে ভাজা, এটা লোপ পাবে না, এটা ব্যাস বাক্যের ক্ষেত্রেও লিখতে হবে তেলে ভাজা, তেলে ভাজা, তাহলে এটা হবে অলুক তৎপুরুষ, এটাতে লুকিয়ে যাবে না, ব্যাস বাক্যে একই রকম থেকে যাবে। এবার আসছে দেখো উপপদ তৎপুরুষ। ব্যাস বাক্যের শেষে যে থাকবে, ব্যাস বাক্যের শেষে যে থাকবে, ব্যাস বাক্যের শেষে যখন যে শব্দটি থাকবে তখন সেটা হয়ে যাবে উপপদ তৎপুরুষ, এবং সমস্ত পদ একটি বিশেষ্য হবে, অন্যটি ক্রিয়াপদ হবে। সমস্ত পদের মধ্যে একটি, সমস্ত পদের মধ্যে একটি বিশেষ্য আর অন্যটি হবে ক্রিয়াপদ। ক্রিয়াপদ, ক্রিয়াপদ মনে রাখবে উপপদ তৎপুরুষের ক্ষেত্রে ব্যাস বাক্যের শেষে যে শব্দটি বসবে এবং সমস্ত পদের একটি বিশেষ্য হবে আর অপরটি ক্রিয়াপদ হবে। উদাহরণ হিসেবে যদি বলি পকেট মার, পকেট মার, পকেট মারে যে। দেখো প্রথম চিহ্নটা যে শব্দটা ব্যাস বাক্যের শেষে বসছে। দেখো আমরা যদি বলি এই পকেটটা হচ্ছে বিশেষ্য, মারা, মারাটা একটা কাজ, এটা হচ্ছে ক্রিয়া, এটা হবে উপপদ তৎপুরুষ। এবার আমরা জানলাম তৎপুরুষ সমাসটা কি, তৎপুরুষ সমাসের অবস্থান। এবার আমরা আসব 5 নম্বরে। পাঁচে আসছে দ্বিগু সমাস। দেখো দ্বিগু বানানটা দেখো, দ্বন্দ্ব সমাসের মধ্যেও আমরা লিখেছি দয়ে ব নয়ে দ, দ্বিগুর মধ্যেও দয়ের নিচেও কিন্তু আমরা ব বসালাম। তাহলে দ্বিগু সমাসের চেনার উপায়টা কি? ব্যাস বাক্যের প্রথমে সংখ্যার উল্লেখ থাকবে, শেষে সমাহার থাকবে। তাহলে চেনার উপায়টা কি? ব্যাস বাক্যের প্রথমে সংখ্যার উল্লেখ থাকবে এবং শেষে সমাহার থাকবে। তাহলে চেনার উপায়টা বললাম কি? চেনার উপায় হচ্ছে ব্যাস বাক্যের প্রথমে থাকবে সংখ্যার উল্লেখ এবং শেষে থাকবে সমাহার। এখন যদি উদাহরণ হিসেবে যদি বলি সপ্তাহ,
যদি ভাঙাই সেটা লিখব সপ্ত মানে হচ্ছে 7, অহের মানে হচ্ছে দিন সমাহার। খেয়াল করো আমরা যে ব্যাস বাক্যটা চেনার উপায়টা পড়েছি, সপ্ত মানে 7 সংখ্যাটা উল্লেখ আছে এবং শেষে সমাহার শব্দটা বসছে, এই জন্য এটাকে বলা হচ্ছে দ্বিগু সমাস। আরেকটা উদাহরণ যদি দেই, ত্রিভুবন, ত্রি যদি ভাঙাই, ত্রি শব্দের অর্থ হচ্ছে 3, ভুবন মানে হচ্ছে পৃথিবী, ভুবনের সমাহার। তাহলে দেখো এই 3 শব্দটা ব্যাস বাক্যের প্রথম বসছে, সমাহার শব্দটা ব্যাস বাক্যের শেষে বসছে। এটা গেল আমাদের দ্বিগু সমাস। তাহলে চেনার উপায়টা বললাম, ব্যাস বাক্যের প্রথমে সংখ্যার উল্লেখ থাকবে এবং শেষে সমাহার বসবে। উদাহরণ হিসেবে বলেছি সপ্তাহ, সপ্তাহের সমাহার, ত্রিভুবন, 3 ভুবনের সমাহার। মনে রাখবে সংখ্যার উল্লেখ প্রথমে, শেষে বসবে সমাহার, তাহলে সেটা হয়ে যাবে দ্বিগু সমাস। এবার আমরা শেষ সমাসের মধ্যে আসবো। 6 নাম্বার বহুব্রীহি। বহুব্রীহি সমাস। এই সমাসে সমস্যমান পদগুলোর কোনোটাকে না বুঝিয়ে অন্য কিছুকে বোঝায়। মনে রাখবে এই পদের ক্ষেত্রে সমস্যমান পদ, আমরা আগের ক্লাসেও বলেছি সমস্যমান পদটা কি, সেটা বারবার বলছি। সমস্যমান পদগুলোকে না বুঝিয়ে যখন অন্য কোনো কিছুকে বোঝাবে তখন সেটা হয়ে যাবে বহুব্রীহি। বলেছে কি, যে সমাসে সমস্যমান পদগুলো না বুঝিয়ে অন্য কোনো একটা কিছুকে বোঝায় তখন সেটা হয়ে যাবে বহুব্রীহি সমাস। যেমন যদি বলি নীলকণ্ঠ, নীলকণ্ঠ কার? নীলকণ্ঠ হচ্ছে শিবের, নীলকণ্ঠের অধিকারী বলছি, সেটাকে যদি ভাঙাই নীল কণ্ঠ যার। তাহলে সমস্যমান পদটাকে না বুঝিয়ে যদি অন্য কোনো কিছুকে বোঝায় তাহলে সেটা হয়ে যাবে বহুব্রীহি সমাস। এখন চেনার উপায়টা কি? চেনার উপায়টা হচ্ছে ব্যাস বাক্যের শেষে, ব্যাস বাক্যের শেষে যার যার পদটি বসবে। তাহলে মনে রাখবে চেনার উপায় কি, ব্যাস বাক্যের শেষে যখন যার শব্দটা বসবে তখন সেটা হয়ে যাবে বহুব্রীহি সমাস। এই যে দেখো প্রথম যে উদাহরণটা দিয়েছি নীলকণ্ঠ যার, যার শব্দটা ব্যাস বাক্যের শেষে বসেছে, এই জন্য এটাকে বলা হচ্ছে বহুব্রীহি সমাস। মনে রাখবে বহুব্রীহি সমাস হচ্ছে এই সমাসের সমস্যমান পদগুলোকে না বুঝিয়ে যখন অন্য কোনো একটা নতুন কিছুকে বোঝানো হবে তখন সেটা হয়ে যাবে বহুব্রীহি সমাস। এই বহুব্রীহি সমাসেরও শ্রেণীবিভাগ আছে। বহুব্রীহি সমাসও 7 প্রকার, যথা বেধিকরণ, বেধিকরণ বহুব্রীহি, তারপরে আসছে সমানাধিকরণ, সমানাধিকরণ বহুব্রীহি। গ বেতিহার বহুব্রীহি, বেতিহার বহুব্রীহি। মধ্য পদলোপী বহুব্রীহি, আমরা মধ্য পদলোপী কর্মধারায় পড়েছি, মধ্য পদলোপী বহুব্রীহি সমাসও আছে। উ নঞ্চর্থক বহুব্রীহি, চ সমার্থক বহুব্রীহি, ছ
সংখ্যাবাচক বহুব্রীহি। শিক্ষার্থীরা খেয়াল করো, তাহলে বহুব্রীহি সমাসও 7 প্রকার। ব্যধিকরণ বহুব্রীহি, সমানাধিকরণ বহুব্রীহি, ব্যতিহার বহুব্রীহি, মধ্যপদলোপী বহুব্রীহি, নঞ্চত্বক বহুব্রীহি, সমার্থক বহুব্রীহি, সংখ্যাবাচক বহুব্রীহি। আমাদের মূল চিনতে হবে কিন্তু এই চেনার উপায়, যখন ব্যাসবাক্যের শেষে যার শব্দটি বসবে, পদটি বসবে, তখন সেটা হয়ে যাবে বহুব্রীহি সমাস। আমাদের সময়টা খুবই কম, সময় স্বল্পতার কারণে আমাদের ক্লাসটা এখানেই শেষ করতে হচ্ছে। যতটুকু সম্ভব হয়েছে তোমাদেরকে জানালাম, আশা করি এটাতে তোমরা উপকৃত হবে। তোমরা ভালো থাকো, সবাই সুস্থ থাকো এবং নিরাপদ থাকো।